Hello everyone, good evening and welcome back to my YouTube channel Accounting Basic where you can learn the basic. আজকে আবার আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে আমরা আগের পার্টগুলোতে ট্যাক্সের বিভিন্ন রকমের বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম, ট্যাক্সের বিভিন্ন হেড সম্পর্কে আমরা জেনেছিলাম। আজকে আমরা ট্যাক্সের সেই হেডেরই আরেকটা পার্ট করব, সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। অর্থাৎ হাউস প্রপার্টি, আমার একটা বিল্ডিং আছে বা একটা কিছু আছে, আমি সেটাকে কিছু করে ভাড়া খাটিয়ে হোক বা কিছু করে হোক সেটাকে আমি সেখান থেকে ইনকাম করছি এবং সেই ইনকামটা কখন ট্যাক্সেবল হচ্ছে কোন অ্যামাউন্টটা সেটাকে আমাদের বের করতে হয়। সর্বপ্রথম আমাদের বের করতে হয় অ্যাকচুয়ালি যে ইনকামটা, অর্থাৎ আমাদের সমস্ত রকমের হাউস প্রপার্টি থেকে যে আমার কীরকম ইনকাম এসছে সেই ইনকামগুলোকে আমাকে একসঙ্গে করে তারপরে আমাদেরকে রেডি করতে হয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এবং তারপরে আমাদেরকে সেখান থেকে বিভিন্ন ডিডাকশন করে তারপরে লাস্টলি আমাদের যেটা পাই আমরা সেটা ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো এখানেও ঠিক সেরকমভাবেই আমরা সেম নিয়মেই অ্যাপ্লাই করব, যেখানে সবার প্রথমে ইনকাম বের করবো এবং তারপরে আমরা ট্যাক্সেবল অ্যামাউন্ট বের করবো। তো আগে ক্লাস শুরু করবো দেরি না করে, কিন্তু তার আগে একটা কথা, সেটা হচ্ছে অবশ্যই মাস্ক পরো সবাই, এবং অবশ্যই মাস্কের সাথে হ্যান্ড স্যানিটাইজ করো, এবং যখনই বাইরে বেরোবে বাড়ি এসে নিজেকে স্যানিটাইজ করো। আমরা করোনার সাথে লড়ছি, কিন্তু এই লড়াই আমরা জিততে পারি আমাদেরই সতর্কতা দিয়ে। তো তার সঙ্গেই আমি সমস্ত ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছেন আমাদের, তাদেরকে স্যালিউট জানাই, এবং তার সাথে তাদেরকে অবভিয়াসলি জানাই যে তারা এত সুন্দরভাবে আমাদেরকে রক্ষা করে যাচ্ছে, সামনে থেকে দাঁড়িয়ে করোনার সাথে লড়াই করে যাচ্ছে যাতে আমরা সুরক্ষিত থাকি। তো আমাদেরও এটা উচিত যে সতর্ক থাকা এবং নিজেদেরকে প্রোটেক্ট রাখা ফ্রম দ্য COVID-19। ভ্যাকসিন আসছে, সবাই ভ্যাকসিন নিয়ে নাও, এটাই আশা রাখবো। তো দেরি না করে আর ক্লাস স্টার্ট করব। তবে তার আগে আরেকটা কথা, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে, যাতে আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছে যায় যারা নিডি পিপল, অর্থাৎ যাদের এডুকেশন খুব প্রয়োজনীয় অথচ তারা ফিনান্সিয়াল প্রবলেমের জন্য তারা করতে পারছে না পড়াশোনাটা ঠিক করে। তো তাদের জন্য যাতে তাদের কাছেও পৌঁছে যায়, তার সঙ্গে তোমরা তো আছোই যারা আমার ডেলি ভিউয়ার্স। তো দেরি না করে ক্লাস স্টার্ট করব। লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকের ক্লাস, যেখানে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সম্পর্কে জানবো। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সম্পর্কে জেনে তারপর আমরা ইলাস্ট্রেশনের মাধ্যমে দেখার চেষ্টা করব যে কীভাবে আমরা হাউস প্রপার্টিটাকে বা ইনকাম ফ্রম হাউস প্রপার্টিটাকে আমরা বের করতে পারি। তো এই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট ট্যাক্সের আরেকটা পার্ট, ডিরেক্ট ট্যাক্সের আরেকটা হেড, যেখান থেকে আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এবং ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আমরা পাবো। তো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এই কথাটা যখনই আমাদের কাছে আসে, ইনকামটা আমাদের একটা সেগমেন্টের মধ্যে চলে যায়। কি সেগমেন্ট? সেটা হচ্ছে রেন্টাল সেগমেন্ট। অর্থাৎ আমরা একটা বাড়ি যখন আমার আছে, সেই বাড়িটাকে আমি কি করি, রেন্টে দিই, এবং সেই রেন্টে দেওয়ার পরে সেখান থেকে যে ইনকামটা আসে সেটাই আমার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে এই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখানে ইনকামটা টোটালি কিন্তু আমাদের রেন্টাল হয়। এই ইনকামটা আমাদের একটা সেগমেন্টের মধ্যে আসে, যে সেগমেন্টটাকে বলা হয় রেন্টাল। ঠিক আছে, রেন্টাল ইনকাম কিন্তু আমাদের হয়, অর্থাৎ রেন্ট দিয়ে আমরা ইনকাম করি। তারপরে হচ্ছে হাউস প্রপার্টি। এই যে হাউস প্রপার্টি হয়, এই হাউস প্রপার্টিটাকে আমাদের কিন্তু রেসিডেন্সিয়াল হতে হয়। আমরা কিন্তু সেই জায়গাটাকে নিয়ে কোনো রকমের কাজ করি না, এটা একটা থাকার জায়গা হিসেবেই আমাদের কাজ করতে হয়। তো এই হাউস প্রপার্টিরা সবসময় মনে রাখবে যে আমি একটা হাউস রেন্টে দেবো, কিন্তু সেটা কিন্তু কোনো রকমের ব্যবসা বা বিজনেসের জন্য নয়, সেটা কিন্তু থাকার জন্য ভাড়া দিচ্ছি, থাকার জন্য। তাহলে সেটা হচ্ছে, তার জন্য এটাকে বলা হচ্ছে, এই হাউস প্রপার্টিটাকে বলা হচ্ছে, বা হাউস প্রপার্টিটা যেটা রেন্ট হিসেবে দেওয়া হয় সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল বলা হয়, যাতে সেটা কি থাকার উপযুক্ত হয়, রেসিডেন্সিয়াল। ঠিক আছে, রেসিডেন্সিয়াল হয়। ওকে, তাহলে দুটো জিনিস আমরা এখান থেকে জানলাম, যে ইনকামটা হচ্ছে রেন্টাল হয়, অর্থাৎ রেন্ট দিয়ে যে ইনকামটা হয় সেটা হচ্ছে
এই ইনকামটা হাউস প্রপার্টি থেকে। এবং এই হাউস প্রপার্টিগুলো যে হাউসগুলো হয়, যে হাউসগুলোকে আমি রেন্ট দিই, সেগুলো যেন রেসিডেন্সিয়াল হয়, নট ফর বিজনেস পারপাস বা কমার্শিয়াল ইউজ। ওকে, তাহলে এই দুটো জিনিস জানতে পারলাম। এইবারে আমাদের কাছে তিনটে জিনিস থাকে যেটাকে আমরা এই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি বা হাউস প্রপার্টি আমরা তিনভাবে রেন্ট দিয়ে থাকি। ঠিক আছে, তিনভাবে কীভাবে আমি আগে দেখাই যে হাউস প্রপার্টিটা তিনভাবে কীভাবে রেন্ট দিয়ে থাকি আমরা। হাউস প্রপার্টি, আমার একটা হাউস প্রপার্টি আছে, আমি সেই হাউস প্রপার্টিটাকে কী করতে পারি? প্রথমত আমরা সেই হাউস প্রপার্টিটাকে ভাড়া দিতে পারি। তো ভাড়ার যে টার্মটা হয় আমাদের ট্যাক্সের ভাষায়, সেটা হচ্ছে লেট আউট। ট্যাক্সের ভাষায় না, যে কোনো ভাষায় লেট আউট। ওকে, তো লেট আউট। তো প্রথম যে সেগমেন্টটা হয় সেটা হচ্ছে লেট আউট। লেট আউট অর্থাৎ ভাড়া দেওয়া, ভাড়া দেওয়া। ওকে, নেক্সট যে সেগমেন্টটা হয় সেটা হচ্ছে ডিমড টু বি লেট আউট। ডিমড টু বি লেট আউট, ডিমড টু বি লেট আউট। নেক্সট সেগমেন্ট হচ্ছে ডিমড টু বি লেট আউট। ডিম টু বি লেট আউট মানে হচ্ছে ভাড়া দেব, ভাড়া দেওয়ার উপযুক্ত একটা বাড়ি আমার কাছে আছে, কিন্তু এখন আমি ভাড়া দিইনি অথবা নিজেও ইউজ করছি না, আমি নিজে থেকেও সেটাকে ইউজ করছি না, আবার ভাড়াও দিইনি, তাহলে সেটা হয়ে যায় আমাদের ডিম টু বি লেট আউট। ঠিক আছে, অর্থাৎ ভাড়া দেওয়ার উপযুক্ত। ঠিক আছে, ডিম টু বি লেট আউট, ভাড়া দেওয়ার উপযুক্ত। এখন আমি ভাড়া দিইনি বা আমি নিজেও ইউজ করছি না, একটা বাড়ি আমি তৈরি করেছি এবং ভাড়া দেবো সেই হিসাবে, তো সেখানেও ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আসে। ঠিক আছে, ভাড়া দিয়েছি বা দিইনি দু ক্ষেত্রেই আমাদেরকে ইনকাম দেখাতে হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেলফ অকুপাইড। সেলফ অকুপাইড নিজস্ব ব্যবহার, অর্থাৎ আমার নিজেরই বাড়ি আছে, আমি কাউকে ভাড়া দিইনি, আমি নিজেই ইউজ করছি, কোনো কমার্শিয়াল পারপাসে হোক, কোনো বিজনেস পারপাসে হোক, নিজের জন্য ইউজ করছি এবং সেখান থেকে যে ইনকাম পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে তিনটে সেগমেন্টে, তিনটে টাইপে আমরা ভাগ করলাম হাউস প্রপার্টিকে, যেটা হচ্ছে লেট আউট, ডিম টু বি লেট আউট আর সেলফ অকুপাইড। ঠিক আছে, এই তিনটে ভাবে আমরা ম্যাথটাকেও সলভ করতে পারি এবং তিনটে জিনিসের আলাদা আলাদা রকমের সেগমেন্টে আমরা অঙ্ক করি। এই লেট আউট এবং ডিম টু বি লেট আউটের যে প্রবলেম ইলাস্ট্রেশন সলভ হয় সেটা অলমোস্ট সেমই হয়। ঠিক আছে, সেমই হয়, অলমোস্ট না সেমই হয়। ঠিক আছে, আর ডিম টু বি লেট আউটের ক্ষেত্রে কিন্তু একই হয়, আলাদা হয়। ঠিক আছে, অর্থাৎ এই দুটোর থেকে কিন্তু এই দুটো একই সেগমেন্টে পড়ছে, এই দুটো ক্যালকুলেশনও একই রকম হয়, কিন্তু এইটা ডিম টু বি লেট আউটের ক্যালকুলেশন কিন্তু সমস্ত পুরোপুরি আলাদা হয়, যেহেতু এটা সেলফ অকুপাইড হয়। সেহেতু কিছু কিছু জিনিস এর মধ্যে আসে, কিছু কিছু জিনিসের মধ্যে আসে না, সেটা ইলাস্ট্রেশনের মধ্যে সলভ করলে আরও ভালো করে বুঝতে পারবে। আমি এবার তোমাদের লেট আউট বা ডিম টু বি লেট আউটের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটাকে দিয়ে সেই ফরম্যাটটা কীভাবে ক্যালকুলেশন হয় প্রত্যেকটা জিনিস একটা সিরিয়াল ওয়াইজ দেখাবো। তো এটাকে মুছে দিচ্ছি আমি। দেখো ফরম্যাট লেট আউট और डीम्ड टू बी लेट आउट। দেখো একটা বাড়ি কিন্তু লেট আউট এবং ডিম টু বি লেট আউট দুটোই কিন্তু একটা বাড়ি হতে পারে না, হয় ডিম টু বি লেট আউট হবে বা লেট আউট হবে। তাহলে দুটো ক্ষেত্রেই সেম নিয়ম বা সেম ফরম্যাট অ্যাপ্লাই হবে। ঠিক আছে, সেম ফরম্যাট অ্যাপ্লাই হবে। তো ফরম্যাটটা হচ্ছে সবার ফার্স্টে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু, অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু এবং নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে সবার প্রথম আমাদেরকে কি বের করতে হয়? অ্যানুয়াল ভ্যালু, অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, তো অ্যানুয়াল ভ্যালুর মধ্যে যেটা থাকে আমাদের কাছে সর্বপ্রথমে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে কি কি থাকে সেই জিনিসটা আমি দেখাবো। ঠিক আছে, অ্যানুয়াল ভ্যালুর মধ্যে আমাদের যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি আমাদের ফেয়ার রেন্ট। ঠিক আছে,
ফেয়ার রেন্ট, ফেয়ার রেন্টের পরে আমাদের কাছে থাকে মার্কেট ভ্যালু বা মিউনিসিপাল ভ্যালু বলা যেতে পারে, মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে থাকতে পারে স্ট্যান্ডার্ড রেন্ট, স্ট্যান্ডার্ড রেন্ট, আর লাস্ট থাকতে পারে অ্যাকচুয়াল রেন্ট। কোনো কোনো ক্ষেত্রে এইটাকে রেন্ট রিসিভড বলা হয়, এটাকে রেন্ট রিসিভ, ঠিক আছে। এবারে আমি এই একটা সেগমেন্ট আমি বোঝাবো, তার আগে পুরো ফরম্যাটটা আমি আগে রেডি করি। তাহলে এটা হয়ে গেল, এটা হওয়ার পরে এখান থেকে যেটা বেরোবে সেটা আমাদের হয়ে যাচ্ছে, এখান থেকে যেটা বেরোলো এর থেকে লেস করতে হয় আমাদের, এর থেকে আমাদের লেস করতে হয় আনরিয়ালাইজড রেন্ট and vacancy period, ঠিক আছে, আনরিয়ালাইজড রেন্ট and vacancy period। তাহলে এটা আমাদের কাছে বের হয়, সেটা হচ্ছে গিয়ে গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্রস অ্যানুয়াল ভ্যালু। আনরিয়ালাইজড রেন্ট, এগুলো প্রত্যেকটা জিনিসই আমি ভালো করে বোঝাবো, তার আগে ফরম্যাটটা আমরা রেডি করে নিই। গ্রস অ্যানুয়াল ভ্যালু। নেক্সট আমাদের কাছে যেটা করতে হয় সেটা আমাদের কাছে লেস করতে হয়, ঠিক আছে, লেস মিউনিসিপাল ট্যাক্স, মিউনিসিপাল ট্যাক্সেস, ওকে, মিউনিসিপাল ট্যাক্সেস লেস করতে হয়। তাহলে পরে সেখান থেকে আমাদের বেরিয়ে যায় নেট অ্যানুয়াল ভ্যালু, শর্টে আমরা এনএভি বলতে পারি, ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালু। এখান থেকে এই জিনিসটা বেরিয়ে যায়। তারপরে নেক্সট আমাদের এর থেকে লেস করতে হয়, আচ্ছা এই নেট অ্যানুয়াল ভ্যালুর আন্ডার সেকশন হচ্ছে 23, ঠিক আছে। আচ্ছা এর থেকে আমাদের এবার লেস করতে হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন। এবার স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে কি হয়, দেখা যায় যে আমাদের কাছে কোনো ডিডাকশন বললো যে আমার এই খরচা হয়েছে, সেই খরচা হয়েছে, এরকম ওনার দেখাতেই পারে হাউসের ওনার। তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স কি করে, যে আমরা অত খরচা আমাদেরকে দেখার দরকার নেই, আমাদেরকে তোমাকে একটা ডিডাকশন দিয়ে দেওয়া হবে, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, একটা ফেয়ার ডিডাকশন দিয়ে দেওয়া হবে, যেটা হচ্ছে 30% অফ দ্য এনএভি, অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালুর উপরে তোমার 30% তোমাকে ডিডাকশন দিয়ে দেওয়া হবে, অর্থাৎ তুমি ডিডাকশন পেয়ে যাবে সেখান থেকে, ঠিক আছে। তো স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24, ঠিক আছে, 24। তাহলে এখানে হচ্ছে 30% অফ এনএভি বা নেট অ্যানুয়াল ভ্যালু যেটা বলতে পারো তোমরা, ঠিক আছে, নেট অ্যানুয়াল ভ্যালুর উপরে 30% করতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা জিনিস লেস থাকে, লেস ইন্টারেস্ট অন borrowed ফান্ড, ইন্টারেস্ট অন borrowed ফান্ড, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে, অর্থাৎ কোনো ধরো আমি লোন নিয়েছি, তো সেখান থেকে যেখান থেকে আমি লোন নিয়েছি সেই জায়গার ওপরে, সেই লোনের ওপরে তো ইন্টারেস্ট থাকে, সেই ইন্টারেস্টটাও এখানে লেস করতে হয়, ঠিক আছে। সেই লোন আমি নিয়েছি, লোনটাকে আমাকে দিতে হচ্ছে, তো ডিডাকশন লেস হয়ে গেল, এবং ইন্টারেস্ট যেটা আমাকে দিতে হচ্ছে চাই যে কোম্পানি বা যে ব্যাংক থেকে আমি লোন নিয়েছি সেখানে, তো সেইটা লেস হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ঠিক আছে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাট, যেটা লেট আউট ফরম্যাট হিসেবে আমাদের কাছে আসে, ঠিক আছে। এবারে কি হয় যে এই যে আমি এখানে 4টে জিনিস লিখেছি, 4টে জিনিসই কি আসে? নো, 4টে জিনিস কিন্তু কখনোই আসে না। এখানে আমাদের কাছে একটা ফ্যাক্টর আসে, সেটা হচ্ছে গিয়ে হাই, লো অ্যান্ড হাই। এটা একটা ফর্মুলা,
যে ফর্মুলাটা ওয়াইজ আমরা এটাকে সেগমেন্ট করতে পারি যে কোনটার থেকে কোনটা বড় হলে বা ছোট হলে আমরা এখানে আমরা অ্যাড করতে পারবো। আমি এখানে একটা জায়গা রেখে দিয়েছি, যে জায়গাটা লেখার জন্য রেখেছি যে কি করতে হবে। অ্যাকচুয়ালি এই চারটের মধ্যে একটা জিনিসই আমাদের কাছে আসে, সেই জিনিসটা কি দেখাচ্ছি। তাহলে আমরা দেখো কি কি পেলাম, এই যে ফরম্যাটের মধ্যে যে জিনিসটা পেলাম ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট জিনিসটা। ফেয়ার রেন্ট পেয়েছি, মিউনিসিপাল ভ্যালু পেয়েছি, আবার স্ট্যান্ডার্ড রেন্ট পেয়েছি, আবার অ্যাকচুয়াল রেন্টও পেয়েছি। ঠিক আছে, এইবারে এই চারটে জিনিসের মধ্যে আমাদের যে ক্যালকুলেশনটা আসে, খুব ইজি একটা ক্যালকুলেশন মনে রাখার জন্য, সেটা হচ্ছে হাই, লো অ্যান্ড হাই। এটা হচ্ছে একটা খুব ইজি ফরম্যাট, যে ফরম্যাটটাকে কেন্দ্র করে আমরা বুঝতে পারবো যে এখান থেকে কি বা কোন জিনিসটা আমরা এখানে অ্যাকচুয়ালি নেব। তো দেখো হাই, লো অ্যান্ড হাই, আমি যে জিনিসটা সাজিয়েছি দেখো, এই যে জিনিসটা এরকম জিনিসই তোমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকে। তো ফেয়ার রেন্ট আর মিউনিসিপ্যাল ভ্যালু, এইটার মধ্যে যেটা হাই হবে, এটার মধ্যে যেটা হাই হবে, যে হাই বলেছি আমি, হাই হবে, সেই হাইটাকে আমরা নেব। এবার দেখা যাচ্ছে যে এই যে মিউনিসিপ্যাল ভ্যালু, এই ধরো এর মধ্যে যেটা হাই হচ্ছে, সেই হাই থেকে আবার এই স্ট্যান্ডার্ড রেটকে দেখতে হবে, কম্পেয়ার করতে হবে, যেটা লো হবে সেটাকে নেব। এতদূর কি হলো, ফেয়ার রেট এবং মিউনিসিপ্যাল ভ্যালুর মধ্যে যেটা হাই হলো সেটা নিলাম। এইবারে কি হচ্ছে, যেটা এর মধ্যে হাই হচ্ছে তার থেকে স্ট্যান্ডার্ড রেট কম্পেয়ার করব, সেটার থেকে সেটার মধ্যে যেটা লো হবে সেটাকে নেব। তাহলে এখনো পর্যন্ত আমরা হাই পেয়ে গেলাম, হাই থেকে আবার লো হতে চলে আসলো। এইবারে লাস্ট ফরম্যাট কি, হাই, লাস্ট ফরম্যাট কি, হাই। তাহলে এই যে লো আছে, এই এবার এইখান থেকে যেটা লো বেরোবে, মিউনিসিপ্যাল ভ্যালু বা ফেয়ারেন্টের মধ্যে তো হাই বেরোলো, এখান থেকে লো বের করলাম। এবার এই লো থেকে এখান থেকে যে লো হবে তার সাথে আবার অ্যাকচুয়াল রেন্টকে কম্পেয়ার করতে হবে। অ্যাকচুয়াল রেন্টকে কম্পেয়ার করে যে হাই হবে সেটাকে আমরা নেব। ঠিক আছে, সেটাকে আমরা নেব, সেটাকে আমরা নেব। হাই, লো অ্যান্ড হাই, এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমাদেরকে এখানে এই জিনিসটা নিতে হয়। তাই জন্য আমরা এখানে কোনোভাবে লিখতে পারি না হুইচেভার ইজ দ্য লিস্ট, হুইচেভার ইজ দ্য হাইয়েস্ট। ঠিক আছে, আমাদের মেইন ফর্মুলা হচ্ছে এইভাবেই, যে ফেয়ার রেন্ট এবং মিউনিসিপ্যাল ভ্যালুর মধ্যে যেটা কম্পেয়ার করে যেটা ছোট হবে, যেটা বড় হবে সেটাকে লিখবো। তারপরে দেখা যাবে সেটার সাথে আবার স্ট্যান্ডার্ড রেন্টকে কম্পেয়ার করবো, কম্পেয়ার করে দেখা যাবে যেটা লো হবে সেটাকে নেব। আবার লো, এর মধ্যে যেটা লো হবে সেই লোটার সাথে আবার হাইটাকে, এই অ্যাকচুয়াল রেটকে কম্পেয়ার করে যেটা হাই বেরোবে সেটা আমরা নেব। এবার যদি এর মধ্যে কোনো জিনিস না থাকে সেক্ষেত্রে আমরা রুলটাকে স্কিপ করে যাব, নর্মাল রুলেই করব। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের মেন সিস্টেম, যেটা হাই, লো এবং হাইয়ের ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। তো এখান থেকে যেটা হাই হবে এইভাবে ক্যালকুলেট করে সেটাই আমরা এখানে নেব। ঠিক আছে, নেক্সট আসছি আনরিয়ালাইজড রেন্টটা কি। আনরিয়ালাইজড রেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা কি পাই। আনরিয়ালাইজড রেন্ট হচ্ছে, ধরো কোনো রেন্ট আমি ধরো 1 বছরের জন্য ভাড়া দিয়েছি, যেখানে আমি 11 মাসের ভাড়া পেলাম, 1 মাসের ভাড়া পেলাম না, তো সেটা হচ্ছে আমাদের আনরিয়ালাইজড রেন্ট। ঠিক আছে, আচ্ছা আরেকটা দিয়েছি দেখো, এক ভ্যাকান্সি পিরিয়ড। ভ্যাকান্সি পিরিয়ড হচ্ছে একটা লস, অর্থাৎ আমরা পুরো বছরের মধ্যে দেখা গেল 2 মাস আমি আমার ইয়েতে বাড়িটা ফাঁকাই ছিল, সেখানে কোনো ভাড়াটিয়ে ছিল না বা কোনো ভাড়া টেনেন্ট আমার কাছে আসেনি, টেনেন্ট আমার কাছে আসেনি। টেনেন্ট মনে রাখবে, এইটা হচ্ছে ভাড়াটিয়ে আমরা এরকমভাবে বলতে পারবো না, টেনেন্ট, টেনেন্ট বলা হয়। ঠিক আছে, টেনেন্ট। এবার দেখা গেল টেনেন্ট কোনো সময় আমাদের ইয়েতে ছিল না। ঠিক আছে, সেক্ষেত্রে যদি আমাদের কাছে না থাকে, আমাদের বাড়িতে যদি ভাড়া না থাকে সেই সময়, সেই জিনিসটাকে আমাদের লস হিসেবে দেখিয়ে লেস করতে হয়। ঠিক আছে, এই হয়ে গেল আনরিয়ালাইজড রেন্ট এবং ভ্যাকান্সি পিরিয়ড। নেক্সট হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্সেস। আচ্ছা, মিউনিসিপ্যাল ট্যাক্সেসের একটা ব্যাপার বলে দিই। মিউনিসিপ্যাল ট্যাক্সেস পেইড বাই ওনার, যদি এটা থাকে, যদি পেইড বাই ওনার থাকে
সেই ক্ষেত্রেই আমরা কিন্তু এই জিনিসটাকে আমাদের ক্যালকুলেশনে দেখাতে পারি। যদি বলা হয় যে মিউনিসিপ্যাল ট্যাক্স, এমন সময় দেখা যায় কি হয় না, বাড়িওয়ালা বলে দেয় যে মিউনিসিপ্যাল ট্যাক্সটা তুমি পে করে দাও, ঠিক আছে, অর্থাৎ ট্যাক্সটা যদি ও পে করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মিউনিসিপ্যাল ট্যাক্স এখানে আসবে না। যদি টেনেন্ট পে করে দেয় তাহলে কিন্তু এখানে আমাদের কাছে ক্যালকুলেশনে মিউনিসিপ্যাল ট্যাক্স আসবে না, কিন্তু যদি ওনার পে করে তাহলে অবশ্যই মিউনিসিপ্যাল ট্যাক্স আসবে। এবার অনেক সময় দেখা যায় যে হাফ টেনেন্ট পে করছে, হাফ বাড়িওয়ালা পে করছে বা ওনার পে করছে, তাহলে সেক্ষেত্রে যেই হাফটুকু ওনার পে করছে শুধু সেটুকুখানি নেব, টেনেন্ট পে করাটা কিন্তু নেব না, ঠিক আছে। এটা হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্সের ফান্ডা। নেক্সট হচ্ছে আমাদের কাছে দেখো এখানে নেট অ্যানুয়াল ভ্যালু তো বেরিয়ে গেল। নেক্সট হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন, আন্ডার সেকশন 24। এটার রুল হচ্ছে যে তুমি সব রকম খরচা তুমি দেখাবে, ধরো ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম হলো, ধরো কোনো রেন্ট হলো, ধরো কোনো আদার কোনো খরচা হলো, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু কোনো খরচাই এখানে ওরা দেখবে না। ওরা জাস্ট বলবে যে আমি তোমাদেরকে একটা ফেয়ার বা একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন ক্যালকুলেট করে দিচ্ছি, যেটা হচ্ছে 30%, অর্থাৎ আন্ডার সেকশন 24-এর রুলে 30% তোমাকে একটা ডিডাকশন দেওয়া হবে। কিসের ওপরে? এনএভি অর্থাৎ নেট অ্যানুয়াল ভ্যালু উপরে তোমাকে একটা ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন দেওয়া হবে, সেটা হচ্ছে 30%। ওকে, এতটুকু ক্লিয়ার। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অন বরোড ফান্ড। ইন্টারেস্ট অন বরোড ফান্ড এই জিনিসটা কি? ইন্টারেস্ট অন বরোড ফান্ড জিনিসটা কি? আমি কোনো জায়গা থেকে কোনো বাড়ি কনস্ট্রাকশনের জন্য লোন নিয়েছি, তো সেই লোন নেওয়াকালীন আমাদেরকে দেখতে হয় যে কতটুকু আমরা লোন নিচ্ছি এবং সেই লোনটাকে কিভাবে আমি পরিশোধ করব। সেই পরিশোধ করার নিয়মে একটা ইন্টারেস্ট অন বরোড ফান্ড বলে একটা ক্যালকুলেশন আসে। তো আমি দেখাই ক্যালকুলেশনটা কীরকম হয়, ঠিক আছে। ইন্টারেস্ট অন বরোড ফান্ড, ঠিক আছে, এটার ক্যালকুলেশনটা কীরকম হয় দেখো। তোমাদেরকে ইনকাম ট্যাক্স রুল অনুযায়ী তোমাদেরকে বলে দেওয়া হয় যে তুমি 5টা কিস্তিতে বা 5টা ইনস্টলমেন্টে তুমি কিন্তু এটা শোধ করতে পারো। একটা লোনকে তুমি 5টা কিস্তিতে শোধ করতে পারো কনস্ট্রাকশনের পিরিয়ডে। অর্থাৎ একটা বাড়ি ধরো তৈরি হচ্ছে, সেই বাড়িটা যতদিন পর্যন্ত তৈরি হচ্ছে সেই বাড়িটা তৈরি হওয়াকালীন তুমি 5টা ইনস্টলমেন্টে তোমার বাড়িকে পরিশোধ করতে বা তোমার লোনটাকে পরিশোধ করতে পারো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো এখানে বাড়ি যদি লোন পরিশোধ করতে এইরকম নিয়ম থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি হয়, তো সর্বপ্রথমেই থাকে 1/5 মানে 5টা কিস্তিতে দেওয়া যাবে অফ প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, অফ প্রি কনস্ট্রাকশন অন প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এই জিনিসটা ভালো করে বোঝাচ্ছি, আগে ফর্মুলাটা দেখে নাও। প্রি কনস্ট্রাকশন পিরিয়ড, ঠিক আছে, প্রি কনস্ট্রাকশন পিরিয়ড যেটা থাকে, এই যে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডটা থাকে কি, প্রি কনস্ট্রাকশন পিরিয়ডটা থাকে হচ্ছে ডিওবির উপরে। ডিওবি অর্থাৎ ডেট অফ বরোইং, আমি লিখে দিচ্ছি পুরোটা, ডেট অফ বরোইং, এটা তো থাকেই। ডেট অফ বরোইং অর্থাৎ যে রেটে আমরা নিয়েছি লোনটা, এবং তার সাথে টিল ইমিডিয়েটলি প্রিভিয়াস ইয়ার, টিল ইমিডিয়েটলি previous year, sorry, immediately preceding year, immediately preceding লিখলেই হবে, ঠিক আছে, immediately preceding, এটা borrowing till immediately preceding পর্যন্ত আমরা কিন্তু নিতে পারি। এবং immediately preceding of date of কনস্ট্রাকশন, ডেট অফ কনস্ট্রাকশন অর্থাৎ যে ডেটে কনস্ট্রাকশন পূর্ণ হয়ে যাচ্ছে অত রেট পর্যন্ত কিন্তু আমরা পরিশোধ করার টাইম পাচ্ছি 1/5-এ, ঠিক আছে, অর্থাৎ 5টা কিস্তিতে আমরা কিন্তু পরিশোধ করার চান্স পাচ্ছি ডেট অফ কনস্ট্রাকশন পর্যন্ত, ডেট অফ বরোইং থেকে ডেট অফ কনস্ট্রাকশন পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তো একটা এক্সাম্পল দিয়ে আমি যদি দেখাই, ধরো
একটা এক্সাম্পল দিয়ে সাপোজ ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। এক্সাম্পল কি হতে পারে, ধরো একটা লোন নেওয়া হলো যেটার বড়োইং টাইম হচ্ছে 1/4/2010, ঠিক আছে, 1/4 ডিওবি লিখলাম 1/4/2010, এটা হচ্ছে লোনটা নেওয়া হয়েছিল, লোনটা এই সময় নেওয়া হয়েছিল। তো এটা লিখে দিই আমি লোন, ঠিক আছে, লোন নেওয়া হয়েছিল এই টাইমে। লোন নেওয়ার পরে এবার কি হলো যে তোমাদেরকে বলছে যে কনস্ট্রাকশন পিরিয়ড যেটা সেটা হচ্ছে এত পর্যন্ত তোমার টাইম লাগবে, 31/1/2017 পর্যন্ত দেখা গেল আমার টাইম লাগবে, 31/1/2017 পর্যন্ত আমার টাইম লাগছে, এটা হচ্ছে আমার পিরিয়ড, ঠিক আছে। এর মধ্যে আমাদেরকে দেখতে হবে যে আমাদের কিভাবে আমরা শোধ করতে পারি। তাহলে আমি কি বলেছিলাম যে ইমিডিয়েটলি প্রিসিডিং মানে এর যে 1 বছর আগে, সেই 1 বছর আগে পর্যন্ত আমার শোধ করার জায়গা থাকে, যেখানে হচ্ছে আমার এর যদি 1 বছর আগে হয়, যদি আগে প্রিসিডিং হয়, তাহলে পিওয়াই কি হবে, এর আগে পিওয়াই হবে 31/3/2016, 17 আগে 16 হচ্ছে, তাহলে এর প্রিভিয়াস ইয়ার হয়ে গেল। এবার এত পর্যন্ত এই যে পিরিয়ডটা, এই পিরিয়ড পর্যন্ত তোমার টাইম রয়েছে, এই পিরিয়ড পর্যন্ত তোমার টাইম রয়েছে কি লোনটাকে পরিশোধ করার। তুমি এই পিরিয়ডের মধ্যে 5টা কিস্তিতে তোমাকে লোন পরিশোধ করতে হবে, ক্লিয়ার? আর শুধু এইটুখানি নয়, এটা তো এক্সাম্পল হলো, এইটুখানি নয়, এক্সাম্পলটা আমি মুছে দিচ্ছি, তোমরা যদি ক্যালকুলেট করে লিখতে চাও লিখতে পারো। এটা হলো এক্সাম্পল যে কিভাবে 5টা ক্যালকুলেশন আমরা দিতে পারি টিল কি কনস্ট্রাকশন পিরিয়ডের আগে পর্যন্ত। আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্রিভিয়াস ইয়ার প্লাস অ্যাকচুয়াল প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ অ্যাকচুয়াল প্রিভিয়াস ইয়ারে অ্যাকচুয়াল কত টাকা পে করতে হবে, সেই অনুযায়ী আমাদের এই ফর্মুলাটা কিন্তু আসে ইন্টারেস্ট অন বরোড ফান্ড, ঠিক আছে, হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের পুরোপুরি ফরম্যাট লেট আউটের। এবারে আমরা সেলফ অকুপাইডের ফরম্যাটে যাব। আশা করি জিনিসটা বোঝা গেছে, না বোঝা গেলে অবশ্যই আমাকে মেল আইডি অ্যাটাচ করে দেবো, আমি তার সঙ্গে বিভিন্ন রকমের জায়গা অ্যাটাচ করে দেবো, যেখানে তোমরা কমেন্ট বক্সেও তোমরা আমাকে বলতে পারো যে কী কী অসুবিধা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের লেট আউট ফরম্যাট। নেক্সট আমরা যাচ্ছি সেলফ অকুপাইড ফরম্যাটে। তো এটা হচ্ছে আমাদের লেট আউট ফরম্যাট। দেখো মুছে দিলাম। এই জিনিসগুলো কিন্তু তোমরা আগে থেকে লিখবে, যাতে তোমরা পরবর্তী ক্ষেত্রে বুঝতে পারো জিনিসটা কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এবার আমরা করব সেলফ অকুপাইড এর ফরম্যাট, ঠিক আছে। সেলফ অকুপাইড হাউস প্রপার্টি, ঠিক আছে। এর ক্ষেত্রে কি ফরম্যাট অ্যাপ্লাই হয়, খুব ইজি ফরম্যাট এর ক্ষেত্রে। এক্ষেত্রে অত বেশি ঝামেলা নেই, জাস্ট সিম্পল একটা ফরম্যাট রয়েছে, ছোট্ট একটা ফরম্যাট রয়েছে, সেই ছোট্ট ফরম্যাটটাকে অ্যাপ্লাই করে আমরা সেলফ অকুপাইডটাকে করতে পারবো। অ্যানুয়াল ভ্যালু হয়তো দিয়ে দেওয়া থাকবে, যদি না দিয়ে দেওয়া থাকে তাহলে নীল হবে। আমাদের কাছে ফরম্যাটটা দেখিয়ে দিই। সেলফ অকুপাইডের ফরম্যাট হচ্ছে অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23 আর সেকশন 23 এর এ, 23 এর 2 এর এ, ঠিক আছে, 23 2 এর এটা ধরো আমাদের কাছে বলে দেওয়া থাকবে, যদি বলে দেওয়া না থাকে তাহলে নীল করে দিতে হবে, ঠিক আছে। বলে দেওয়া যদি না থাকে তাহলে নীল করে দিতে হবে, স্বাভাবিকভাবে নেই যখন তখন নীল হয়ে যাচ্ছে। এর সাথে যেটা লেস করতে হয় সেটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন, বেস ইন্টারেস্ট অন লোন ফর কনস্ট্রাকশন of the house, construction of the হাউসের ইয়ে করার জন্য, মানে তৈরি করার জন্য যে লোনটা নেওয়া হয়েছিল সেটার উপরে ইন্টারেস্ট। 24 আন্ডার সেকশন 24 বি এর রুল এটা, ঠিক আছে। আন্ডার সেকশন 24 এখানে বেশি একটা ধারা নেই, যেটুকু ধারা আছে সেটুকু ধারা মনে রাখতে হবে, ঠিক আছে। ছোট্ট কিছু ধারা আছে 23 এবং 24, আর কিছু ধারা নেই। আমি অ্যাটাচ করে দেবো ধারাগুলো, সেগুলোকে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের কাছে অ্যাকচুয়াল ইন্টারেস্ট পেইড
একটা অ্যামাউন্ট বলা থাকে, ঠিক আছে, যে অ্যাকচুয়াল ইন্টারেস্ট পেইডের ওপরে আমাদেরকে করতে হয়, অর্থাৎ অ্যাকচুয়াল ইন্টারেস্ট পেইড দিয়েই দেওয়া থাকে অঙ্কের মধ্যে, সেটাকে আমরা অ্যাপ্লাই করে করতে পারবো। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম লিমিট। এই যে 24-এর বি এর রুল, এই 24-এর বি এর রুল অনুযায়ী একটা ইন্টারেস্ট পেইডের ম্যাক্সিমাম লিমিট থাকে। সেই ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে 30,000, 30,000, ঠিক আছে, 30,000 এটা থাকে, ঠিক আছে। এবার এর মধ্যে যেটা ছোট হয় সেটাকে আমাদের নিতে হয়, whichever is the less, ঠিক আছে। এইবারে যেটা থাকে সেটা হয়ে যায় আমাদের লেস করে ইনকাম ফ্রম কি হাউস প্রপার্টি, ওকে। তাহলে এটা হয়ে গেল আমাদের কাছে ফরম্যাট অফ সেলফ অকুপাইড হাউস প্রপার্টি। সেলফ অকুপাইড হাউস প্রপার্টির ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানুয়াল ভ্যালু করতে হচ্ছে আন্ডার সেকশন 2-এর 23-এর এ, যেটা আমাদের কাছে দেওয়া থাকতে পারে, না দেওয়া থাকলে নীল করে দেবো। আর ইন্টারেস্ট অন লোন ফর কনস্ট্রাকশন, এটাকে লেস করতে হয়। লেসটার আন্ডার সেকশন হচ্ছে 24-এর বি, আন্ডার সেকশন 24-এর বি, সেখানে অ্যাকচুয়াল ইন্টারেস্ট পেইড আমাদের কাছে দিয়ে দেওয়া থাকে অঙ্কের মধ্যে, যেখানে অ্যাকচুয়াল ইন্টারেস্ট আমি কত পে করেছি সেটা হয়, আর ম্যাক্সিমাম লিমিট থাকে, এবং এর মধ্যে যেটা ছোট হয় সেটাকে আমাদের লেস করে দিতে হয় অঙ্কের মধ্যে, এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি সেখান থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। এতদূর ক্লিয়ার? আমরা লেট আউট, ডিম টু বি লেট আউটের যে ফরম্যাট করলাম তার সঙ্গে আমরা সেলফ অকুপাইডের একটা খুব সুন্দর রুল, ছোট্ট একটা রুল করে নিলাম। এবারে আমরা এই যে জিনিসটাকে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা চলে যাব আমাদের ইলাস্ট্রেশনে। তাহলে তোমাদের যা অসুবিধা আছে এতটুকু পর্যন্ত, সেই জায়গাটাকে আমাদের থেকে ক্লিয়ার করার জন্য আমাকে মেল করতে পারো, অথবা কমেন্ট বক্সেও লিখতে পারো, সেই জায়গাটাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। টুডির উপরে একটা পার্ট আমি করলাম যেটা হাউস প্রপার্টির সমস্ত জিনিসগুলোকে বোঝায়, তো সেই পার্ট থেকে কেন্দ্র করে এবারে আমি ইলাস্ট্রেশনটাকে সলভ করবো পরের পার্টে। তো এই পার্টটাকে খুব ভালো করে দেখো, এবং যদি কোনো প্রবলেম থাকে সেটাকে আমাকে বলো, আমি কমেন্ট বক্সে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। এটাই হচ্ছে। তো আজকে এখানেই ক্লাস শেষ করছি। তো ক্লাসটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে সবার আগে এগুলো পায়, এবং কোনো জায়গায় কিন্তু স্কিপ করবে না, পুরোটা ভালো মতো করবে, ওকে। তো ততক্ষণ গুড নাইট অ্যান্ড কিপ লার্নিং।